আবারও ধাক্কা, মানে কণ্ঠস্বরের নমুনা মামলায় হাইকোর্টে আবারও ধাক্কা খেলেন অভিষেক। দর্শক দেখতে পাচ্ছেন অভিষেক ব্যানার্জি হাইকোর্টে তার ফাঁসির রায় হওয়ার পর পশ্চিমবঙ্গে একটা দৌসুলীলা চলছে এই মুহূর্তে। এদিকে আজ পশ্চিমবঙ্গের হাইকোর্টে অভিষেক ব্যানার্জির ফাঁসির রায় হওয়াতে শুভেন্দু অধিকারী ভয়াবহ রূপে ফেসেছে। শুভেন্দু অধিকারী ক্ষমতা হারায়, অন্যদিকে নরেন্দ্র মোদীও বিপদের মুখে। রাজনৈতিক মঞ্চে শুভেন্দু অধিকারীর পরাজয় ঘটে গিয়েছে, জিতে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন। তিনি ভাবছেন এত তো হুঙ্কার ছাড়ছি, এত তো হুঙ্কার দিচ্ছি, এখানে প্রমাণ হয়ে গেল শুভেন্দু অধিকারী দুবার জেতার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন। রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হচ্ছে। গুন্ডা সরকার, তারা ভয় পেয়ে গিয়ে এখন গুন্ডা দমন বিল আনছেন। ওরা ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে যা শুরু করেছে গুন্ডামি। যে সরকার গুন্ডামি করে প্রশাসন চালায় সেই সরকারি ভয়ে এই তথাকথিত গুন্ডা আইন ফাইন আনছে, আর কিছু। আদালত অবমাননা মামলায় হাইকোর্টে অভিষেকের অস্বস্তি বাড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু মমতার হয়ে সওয়াল করতে চান, জানিয়ে দেন কল্যাণ। অভিষেকের আইনজীবীকে জানতে চান বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। এটা মুসলমান জব্দ করার নামে তাওরাত আপনি সব জব্দ হয়ে যাচ্ছে, ভোট জব্দ করার নামে সব জব্দ করছে। এই দুদিন পর গরিব হিন্দুরা বুঝবে, একবারে ঘাট শুধু উঠে দেবে। হে ভারতের মুসলমান, আমি নরেন্দ্র মোদী 56 ইঞ্চির বডি নিয়ে বলছি, আমি তোমাদের সামনে ক্ষমা চাইছি। একদিকে নরেন্দ্র মোদী মুসলিমদের কাছে ক্ষমা চাচ্ছে, অন্যদিকে আজকে অভিষেক ব্যানার্জির হাইকোর্টে শাস্তি হয় এবং এই শাস্তি হওয়াতে শুভেন্দু অধিকারী ফেসে যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। শুভেন্দু অধিকারী ক্ষমতা হারায়। দর্শক শ্রোতা, শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকেই অসংখ্য স্বৈরাচারী করছিল, বিশেষ করে মুসলিমদের উপর অত্যাচার করছিল। এখন দেখতে পারি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মুসলিমরা একজুট হয় এবং একজুট হয়ে অ্যাকশন নেয়। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী খারাপ অবস্থা এবং অভিষেক ব্যানার্জি হাইকোর্টের মধ্যে যেই তুপের মুখে পড়েছেন সবকিছু উন্মোচন করব এবং যেই নিউজগুলা পশ্চিমবঙ্গে গোপন রাখা হয়েছে সেই গোপন নিউজগুলাও তুলে ধরবো। আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। আদালত অবমাননা মামলায় হাইকোর্টে অভিষেকের অস্বস্তি বাড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু মমতার হয়ে সওয়াল করতে চান, জানিয়ে দেন কল্যাণ। অভিষেকের আইনজীবীকে জানতে চান বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। ইতস্তত করেন কল্যাণ। তাহলে তো রুল জারি করতে হয়, মন্তব্য বিচারপতি। যদিও মমতা অভিষেক দুজনের নামেই জমা পড়েছে ওকালতনামা, ফের 4 সপ্তাহের মধ্যে হলফনামা তলব করলেন বিচারপতি। 17 আগস্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে। এর আগেই দেখেছি একাধিক মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার কারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই ক্ষোভ প্রকাশ করেছিলেন, তার ছেলেও ক্ষোভ প্রকাশ করেছিল। আজ কি দেখলাম, আদালত অবমাননা মামলায় হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিলেন তিনি শুধু মমতার হয়েই সওয়াল করতে চান। স্বাভাবিকভাবেই তখন বিচারপতি প্রশ্ন করেছিলেন যে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে ইতস্তত করেন তখন কল্যাণ। স্বাভাবিকভাবে মন্তব্য করেন বিচারপতি যে রুল জারি করে দিই তাহলে। যদিও মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের নামে ওকালতনামা জমা পড়েছে, 4 সপ্তাহের মধ্যে হলফনামা তলব করেছেন বিচারপতি। 17 আগস্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে 21শে জুলাই রাস্তা আটকে ধর্মতলায় তৃণমূলের সভা করায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে হলফনামা দিতে নির্দেশ। এই মামলায় ফের কে অভিষেকের আইনজীবী হয় তা নিয়ে এখন ধোঁয়াশা দেখা দিচ্ছে। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেস্ট করে বলেছে যে আমাকে থাকার দরকার নেই, অয়ন ভরচাস থাকবে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি। এত জুনিয়র ছেলেরা থাকবে, আর আমি 45 ইয়ার্স প্র্যাকটিস। একটা সিনিয়র লয়ারের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, কীভাবে তার শুনতে হয় তা তো বললো সেটা কিচ্ছু জানে না, এত অ্যারোগেন্ট। সময় থেকে শিক্ষা পেল না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমি মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই
আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি আদালতের ভেতরে জানিয়ে দিলেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আর সওয়াল করবেন না, তিনি আদালত অবমাননা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই সওয়াল করবেন। স্বাভাবিকভাবে সেই প্রশ্নটাই তো দেখা দিয়েছে বিচারপতির মনে। তখন তাই প্রশ্ন করেন যে অভিষেকের আইনজীবী কি তাহলে নেই, তাহলে কে আইনজীবী? 2021-এ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, 2026-এ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারিয়েছেন, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে পবিত্রকরকে হারিয়েছেন। এমনকি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে হারিয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি। তারপরেও রাজনৈতিক মঞ্চে শুভেন্দু অধিকারীর পরাজয় ঘটে গিয়েছে, জিতে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছি কথা? আজকের পর্বে সেই সমস্ত তথ্য থাকছে আপনাদের সামনে। কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বার্ষিক অনুষ্ঠান 21শে জুলাই শহীদ তর্পণ। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নো আইডেন্টিটি কার্ড নো ভোট এই দাবিতে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে 13 জন শহীদ হয়েছিলেন। তারপর থেকে প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই শহীদ স্মরণ করেন। কংগ্রেসের ব্যানারও করেছেন, পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস তৈরির পরে তৃণমূল কংগ্রেসের ব্যানারও করেছেন। সেই 21শে জুলাই এবার আর করতে পারবে কি তৃণমূল কংগ্রেস? যদিও করতে পারে, সেটা আর ধর্মতলায় নয়, হয়তো অন্য কোনো জায়গায়। এবার ঘটনা হচ্ছে কেন তৃণমূল কংগ্রেসকে সেখানে পারমিশন দেওয়া হলো না? প্রশ্ন উঠতে পারতো যদি ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসকে ওই ধর্মতলাতে 21শে জুলাই করার অনুমতি দেওয়া হতো, কিন্তু 21শে জুলাই অনুমতি দেওয়া হয়নি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দেরও। তাহলে কোন রকম প্রশ্ন ওঠার জায়গা নেই। মমতাপন্থী তৃণমূল বা ঋতব্রতপন্থী তৃণমূল কাউকেই 21শে জুলাই ধর্মতলার বুকে পালন করার অনুমতি দেওয়া হয়নি। এক্ষেত্রে রাজনৈতিক মহল মনে করছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসকে ধর্মতলায় যে অনুমতি দেওয়া হয়নি তাতে হয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটু ক্ষিপ্ত ছিলেন, কিন্তু মমতাপন্থী তৃণমূল কংগ্রেসকেও অনুমতি না দেওয়ায় তাদের সেই ক্ষোভ প্রশমিত হয়েছে। শুভেন্দু অধিকারী কোথাও না কোথাও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে 65 জন বিধায়ক রয়েছে সেই 65 জন বিধায়ককে চটাতে চাননি। তিনি চেয়েছেন সেই বিধায়ক আলটিমেটলি তার সঙ্গে থাক, বিজেপির সঙ্গে থাকুক কি না থাকুক সেটা বড় কথা নয়, কিন্তু তার সঙ্গে থাক। তার কারণ ভবিষ্যতে প্ল্যান বি যদি শুভেন্দু অধিকারী কখনো মনে করেন অ্যাক্টিভেট করবেন, তখন এই 65 জন বিধায়ক তার কাছে লাগবে। আর শুভেন্দু অধিকারীর প্ল্যান বি কি হতে পারে সে নিয়ে আমাদের এই বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দায় আমরা আলাদা করে ভিডিও করেছি। তাও ছোট করে বলে রাখি যে আগামী দিনে যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব কোন রকম ভাবে শুভেন্দু অধিকারীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, সেক্ষেত্রে বিজেপির মধ্যেকার 60 থেকে 70 জন বিধায়ক যারা শুভেন্দু ঘনিষ্ঠ, তার সঙ্গে এই ঋতব্রতপন্থী 65 জন বিধায়কই শুভেন্দু অধিকারীর মূল শক্তি হবে। সুতরাং শুভেন্দু অধিকারী কখনোই চাইবেন না ঋতব্রতপন্থীদের চটাতে, আর তাই ঋতব্রতপন্থীদের পারমিশন দেওয়া হবে না, একই সাথে দেওয়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায়দের। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়রা এমনিতেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই থাকবেন, আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা শুভেন্দু অধিকারীর পক্ষে সরাসরি যেতে না পারলেও মমতা বন্দ্যোপাধ্যায়দের বিপক্ষে বকলমে বাংলার বিধানসভায় সেই অর্থে আর বিরোধী নেই। তাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রাও খুশি তৃণমূল কংগ্রেস বা আসল তৃণমূল কংগ্রেস মমতাপন্থী তৃণমূল কংগ্রেস 21শে জুলাই ধর্মতলায় সভা করতে না পারার জন্য। এবার ঘটনা চক্রে কেন পরাজিত হলেন রাজনৈতিক মঞ্চে শুভেন্দু অধিকারী? দেখুন, কিছুদিন আগে বিধানসভায় শুভেন্দু অধিকারী রীতিমতো জোর গলায় বলেছিলেন যে অনুমতি চাইবেন, কোথায় করতে দেবো সেটা বলে দেবো, ধর্মতলায় করতে দেবো না। আপনাদের তো অনেক লোক, 30 লাখ লোক হয়, ব্রিগেডে করুন, এরকম একটি হুঙ্কার ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী। দেখেছেন অনেকে, আমরাও দেখিয়েছি, তাই নতুন করে আর দেখাচ্ছি না। কিন্তু এই যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে ধর্মতলায় পারমিশন দিলেন না 21শে জুলাই করার, আর এখানেই হেরে গেলেন শুভেন্দু অধিকারী। শুধুমাত্র ধর্মতলায় 21শে জুলাই করার অনুমতি নয়, একই সাথে ধর্মতলা চত্বরে আগামী 2 মাসের জন্য যে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। 144 ধারা জারি হয়ে গিয়েছে। 21শে জুলাইয়ের 1 মাস পরে 21শে আগস্ট, 21শে আগস্টের পরে 1 মাস পরে 21শে সেপ্টেম্বর, আর সেপ্টেম্বরের পরে অক্টোবর থেকে পুজো। সুতরাং সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত কোন রকম সভা এই ধর্মতলায় করা যাবে না। তৃণমূল কংগ্রেসের দুটি মূল প্রোগ্রাম, একটা হচ্ছে 21শে জুলাই প্রতি বছর হয়, আর একটা হচ্ছে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই দুটোই মূলত এই ধর্মতলা চত্বর সংলগ্ন এলাকায় হয়, আর এই দুটো প্রোগ্রামই আগামী 2 মাসের মধ্যে পড়ছে। সুতরাং এই দুটি প্রোগ্রামই হবে কিনা বা ওই জায়গায় করা যাবে কিনা সে নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেছে। আর যেটা বললাম, কেন শুভেন্দু অধিকারী রাজনৈতিক মঞ্চে পরাজয় ঘটলো, যদিও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 2বার হারিয়েছেন, এমনকি তৃণমূল কংগ্রেসকেও হারিয়ে দিয়েছেন, তার নেতৃত্বে বিজেপি জয়লাভ করেছে, তারপরেও শুভেন্দু অধিকারী কেন পরাজিত হলো? আসলে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন। তিনি ভাবছেন এত তো হুঙ্কার ছাড়ছি, এত তো হুঙ্কার দিচ্ছি, তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীরা ভয় বেরোতে পারছে না, তৃণমূল কংগ্রেসের নেতাদের ডিম ছোড়া হচ্ছে, তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা গ্রেপ্তার হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে না তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল কংগ্রেস কর্মীরা জোটবদ্ধ হচ্ছে, এদিকে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায় কুণাল ঘোষ, মদন মিত্র, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়দের নেতৃত্বে 21শে জুলাইকে কেন্দ্র করে সভা হচ্ছে। এছাড়া গোটা বাংলায় তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে দাঁড়িয়েও 21শে জুলাইকে কেন্দ্র করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা সভা করেন এবং সেখানে যদি মোটামুটি ভাবে 1-2 লক্ষ লোকের জনসমাগম হয়ে যায়, তাহলে আলটিমেটলি মুখ পুরবে বিজেপি সরকারের শুভেন্দু অধিকারী। ছিন্ন ভিন্ন অবস্থায় তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করতে, সেই তৃণমূল কংগ্রেস এখন 3 ভাগে বিভক্ত। মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস, আর ওদিকে তৃণমূল কংগ্রেস ভেঙে বেরিয়ে যাওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায় আর কাকলি ঘোষ দস্তিদারপন্থী এনসিপিআই তৃণমূল কংগ্রেস। এই 3 ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে ধর্মতলায় যদি তৃণমূল কংগ্রেস কর্মীরা 1-2 লাখ লোক এসে হাজির হয়, তাহলে তৃণমূল কংগ্রেস অচিরেই গোটা বাংলা জুড়ে সংঘবদ্ধ হতে শুরু করবে, এবং সেক্ষেত্রে বিধানসভায় যতই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসরা বকলমে শুভেন্দু অধিকারীর হয়েই কথা বলুক না কেন, বা দেখানো বিরোধিতা করুক না কেন, বা নাটক করা বিরোধিতা করুক না কেন, সেক্ষেত্রে আসল বিরোধিতার সম্মুখীন হবে বিধানসভার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মুহূর্তে এই তৃণমূল কংগ্রেস লড়াই করবার জন্য উঠে পড়ে তৈরি হচ্ছে। সুতরাং শুভেন্দু অধিকারী সহ বিজেপি কখনোই চাইবে না যে পশ্চিমবঙ্গের বুকে
যেখানে আগামী 3 বছর পরে কেন্দ্রে লোকসভা নির্বাচন হতে চলেছে, সেই লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস সংঘবদ্ধ হোক, জোটবদ্ধ হোক, তার কারণ এরা খুব ভালো মতো জানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 65 জন বিধায়ক বা কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 20 জন সাংসদ, এদের নিজের এলাকায় কোনো জনভিত্তি নেই, সংগঠন এরা তৈরি করতে পারবে না। এদের ডাকে 5000 তো দূরের কথা 1000 লোক হবে কিনা কোনো মিটিং এ মিছিলে, সেটা নিয়েও সন্দেহ আছে এবং এরা নিজেরাও সেটা জানেন। তাই শুভেন্দু অধিকারী দীর্ঘদিনের রাজনীতিবিদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করেছেন এবং তিনিও দক্ষ সংগঠক এবং সেই উপলব্ধি থেকে তিনি বুঝতে পারছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে 21শে জুলাই ধর্মতলার বুকে করতে দেওয়া হয় এবং সেক্ষেত্রে গোটা বাংলা জুড়ে যদি এই 21শে জুলাইকে কেন্দ্র করে যে আবেগ কাজ করে, সেই আবেগের সিকি ভাগও দেখা যায় এবার, তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই 1-2 লাখ লোক হাজির হয়ে যায় ধর্মতলায়, তাহলে তৃণমূল কংগ্রেস কর্মীরা নতুন করে অক্সিজেন পাবে। পুলিশি অত্যাচার হোক, নিজের এলাকায় বিজেপি কর্মীদের হাতে মার খাওয়া হোক, ডিম ছোড়া হোক, সমস্ত কিছুকে উপেক্ষা করে রাস্তায় নেমে যাবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এবং সেটা কখনোই শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বরা 2029-এর আগে চাইছেন না, তার কারণ 2029 আগামী 2029 লোকসভা নির্বাচন ভারতবর্ষের বুকে অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী বিরোধী একটা হাওয়া বিজেপির মধ্যেও চলছে এবং গোটা দেশ জুড়ে একটা হাওয়া উঠে গিয়েছে যে 2029-এ হয়তো বিজেপি সরকারের পতন ঘটবে, আর তাই কোনো রকম রিস্ক শুভেন্দু অধিকারী নিতে চাইছেন না, অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের বুকে। আর ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে আগামী দিনে বিজেপি চেষ্টা করছে 29-এর আগেই যদি এক দেশ এক ভোট এই বিল পাস করিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে 29 সালে লোকসভা ভোটের পাশাপাশি বিধানসভা ভোটও যদি পশ্চিমবঙ্গে হয়, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যদি শক্তিশালী হয়, তাহলে পুনরায় বিজেপিকে, শুভেন্দু অধিকারীকে একটি লড়াইয়ের সম্মুখীন হয়তো হতে হবে। আর ঠিক সেই লড়াইয়ের সম্মুখীন তারা হতে চাইছেন না, তার কারণ ক্ষমতায় আসার পরেই লক্ষ্মীর ভান্ডার যারা পেত তাদের মধ্যে অনেকেই, প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন না। পাশাপাশি হকার উচ্ছেদ থেকে শুরু করে মিড ডে মিল কর্মীদের মধ্যে ভীতি, এই সমস্ত কিছু নিয়ে নতুন সরকার একটা চাপের মধ্যে রয়েছে। আবারও ধাক্কা, মানে কণ্ঠস্বরের নমুনা মামলায় হাইকোর্টে আবারও ধাক্কা খেলেন অভিষেক। দ্রুত শুনানির আবেদন জানিয়ে ফের খারিজ করলো হাইকোর্ট। দ্রুত শুনানির আর্জি খারিজ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতির কি পর্যবেক্ষণ আমরা জানার চেষ্টা করব আমাদের রিপোর্টার শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, এর আগেও দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার এই আর্জি যাতে কণ্ঠস্বর কেন নমুনা দিতে হবে সেই প্রশ্ন নিয়ে তিনি বিভিন্ন আদালতে দ্বারস্থ হয়েছিলেন। ইতিমধ্যেই তার মামলাটি একবার শুনেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি মামলাটি ছেড়ে দিলেও একটি পর্যবেক্ষণ করেছিলেন যে যেখানে তদন্তকারী অফিসার আছেন যে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রয়োজন রয়েছে, আদালত সত্যিই কি পারে সেটা হস্তক্ষেপ করতে। এই প্রেক্ষাপটেই তার যেহেতু তিনি মামলাটি ছেড়ে দিয়েছিলেন, নতুন বিচারপতি সৌগত ভট্টাচার্যের সেই মামলাটি যাতে দ্রুত শুনানি করা হয় তার জন্য তার আইনজীবী আজকের আলাদা করে মামলাটি মেনশন করেন। যদি দেখেন মঙ্গলবারের আগে কোনো এই মামলা শোনার সময় নেই, সেক্ষেত্রে আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষাই করতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ধন্যবাদ শ্রাবন্তী। এখন এদের খারাপ সময় চলছে, সবাই বুঝে গেছে যে যেভাবে লুট এবং সন্ত্রাস এরা চালিয়েছে, অতএব এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সর্বত্র সবাই তৈরি আছে। আদালতে বারবার ধাক্কা খাচ্ছে কেন? আদালতে তো বুঝতে পারছে যে একটা শর্ট পরীক্ষা করাতে কি আসে যায়, শর্ট পরীক্ষা করাতে এত বাধা কিসে? তার মানে কোনো একটা গড়বড়ে ব্যাপার আছে, সেই জন্য এটা করছে। আমি মনে করি এটা আবার একটা বড় সেটব্যাক ছাড়া আর কিছু। সেই কারণের জন্য এই অবস্থা আরো চলবে, কণ্ঠস্বর পরীক্ষা হোক, এটাই সবাই চাইছে। মগের মুলুকের মতো একটা ব্যাপার, মানে আমি যা বলে দেবো সেটাই আইন, আমি যা চাইবো সেটাই আইন, সেটা তো কোনো ধাক্কা পড়েছে এখনো। মানে এই যে ডিনায়াল মোড, এই ডিনায়াল মোডটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর। এখনো একটা ডিনায়াল মোডে হচ্ছে এই চার্টার্ড ব্যুরোক্র্যাট তিনি মুভ করছেন, ডিনায়াল মোডে মুভ করছেন বলেই এখনো বাস্তবটা মেনে নিতে সমস্যা হচ্ছে, যে কারণে কোর্টে অযথা দৌড়াদৌড়ি করছেন আর কোর্ট প্রতিবার রায় দিচ্ছে। তো স্বাভাবিকভাবে কোর্ট যে বিষয়ে রায় দিয়েছে, উনি কোর্টের ঊর্ধ্বে নন, আপনি কোর্টের ঊর্ধ্বে নন, আমরা কেউ কোর্টের ঊর্ধ্বে নই, স্বাভাবিকভাবে। This is an orientation program of MLAs organized by Honorable Speaker Sir, West Bengal Legislative Assembly. It was my duty to attend this. As Honorable Speaker of Lok Sabha, Om Birla ji, he is coming. Our Honorable Chief Minister is coming. Deputy Chairman, Honorable Rajya Sabha, he is coming. And our Honorable Speaker Sir, he is the main organizer. But it was my duty to attend this event, but it is my decision also whether I should listen to some persons or not. And this is my decision that I will not listen to them. Especially, I have respect for Honorable Lok Sabha Speaker, but he is not neutral. He has entertained a breakaway group of Trinamool Congress. And regarding
our State Assembly Speaker, sir, I have respect for that chair. But দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি নিউজ নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিউজ নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পরিকল্পনা বা শুভেন্দু অধিকারী যে পরিকল্পনা করতেছে, অন্যদিকে অভিষেক ব্যানার্জির অবস্থা, এগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনারা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।